জামাতের কথা ধরেন তাহলে রিয়াল মুক্তিযুদ্ধ আসলে রাজাকার আল বদর আর শাম ছিল। জনাব গোলাম আল রনি, এই বিষয়টি প্রশ্ন রাখতে চাই। আদালতের রায়ে দণ্ডিত ব্যক্তিদের নাম রাষ্ট্রীয় শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হলো এবং এই বিষয়টিকে সিপিবি বা বাসদের মতো দলগুলো বিশ্বাসঘাতকতা বা কলঙ্কময় নজির হিসেবে অভিহিত করেছে। তো জানতে চাই, সংসদের এই সিদ্ধান্তের রাজনৈতিক দায়ভার আসলে কার উপর বর্তায়? মূলত আসলে ক্ষমতা যেদিকে যায়, সূর্য যেদিকে ওঠে সেদিকে সবাই মুখ ফিরিয়ে থাকে। আইন কানুন, নীতি নৈতিকতা এগুলো সব বই পুস্তকে যেভাবে লেখা থাকে। এখানে মূল ব্যাপার হলো জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে একটা নিদারুণ বন্ধুত্ব ছিল এবং যাদেরকে এই ফাঁসিতে ঝুলানো হয়েছে এদের ব্যাপারে বিএনপি ক্ষেত্র বিশেষে নীরব থেকেছে। অনেক ক্ষেত্রে তারা বিরোধিতা করেছে যে এই বিচারটা ঠিক মতো হচ্ছে না। আর অন্যদিকে জামাতের যারা লোকজন তারা তো বলারই চেষ্টা করছে যে তাদের যারা লোকজন তারা ৭১-এ কিছুই করেনি। রাজাকার আল বদর আর শাম যারা আছে বাংলাদেশ ১৯৭১ সালে তারা ভালো ভালো কাজ করেছে। তারা নারীদের ইজ্জত রক্ষা করেছে। তারা এদেশের মহানুষের যে মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধাদের অনেক গোপনে তথ্য সরবরাহ করেছে। আসলে পাকিস্তান আর্মিদেরকে বরং যদি জামাতের কথা ধরেন তাহলে রিয়াল মুক্তিযোদ্ধা আসলে রাজাকার আল বদর আর শাম ছিল। তারা পাকিস্তান আর্মিদের সাথে মিলেমিশে তাদেরকে বিভিন্ন জায়গাতে বিভ্রান্ত করে মূলত মুক্তিযোদ্ধাদের বন্দুকের নলের মুখে ঠেলে দিয়েছে। তো শেখ হাসিনা সরকার এই সমস্ত দেশপ্রেমিক, এই সমস্ত মহান মুক্তিযোদ্ধা তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছেন। তো এটা তো খুবই দুঃখজনক। এখন সে বিএনপি জামাত তাদের সেই পুরনো বন্ধুত্বের ওসিলায় তারা ক্ষমতায় এসে যদি সেই ব্যাপারে সংসদে একটু শোক প্রস্তাব উত্থাপন করে, এতে আপনি আপত্তি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইতিহাসের প্রতি সুবিচার করা হচ্ছে কি? ইতিহাস তো বিজয়ীরা এই পদক্ষেপ আসলে কি বার্তা দিচ্ছে? আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় ফিরতে চাই। জুই, একটা কথা আপনাকে বলি, ইতিহাস সবসময় বিজয়ীরা লেখে আর এটা মোটামুটি সেটেলড হতে ১০০ বছর সময় লাগে। তো ১০০ বছর পর্যন্ত আসলে মানুষ অপেক্ষা করতে চায় না। এখন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তিনি বিচার করেছেন, সবই ঠিক আছে, কিন্তু বিচার যে পুরোপুরি সঠিক ছিল আর এখানে যে একেবারে ন্যায় বিচার 100% হয়েছে এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। অনেক বাড়াবাড়ি হয়েছে। আবার এখনো যারা যে কাজগুলো করছে সেই কাজগুলো এই কাজগুলো না করলেও পারতেন। মূল ব্যাপারটা হলো কি, মানুষজন শোক প্রকাশ করছে না, আপনি জোর করে সেখানে সংসদে শোক প্রস্তাব পাশ করবেন। ২ নম্বর হলো যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মা আল্লাহ ভালো জানেন। যদি আপনি ধর্মীয় দিক থেকে চিন্তা ভাবনা করেন যে তারা পরপরে চলে যাওয়ার পরে তাদের ফয়সালাটা আল্লাহর কাছে, তো তাদের যারা অনুসারী ইসলাম অনুযায়ী দুনিয়াতে যদি তারা মন্দ কাজ করে, অনুসারীরা মন্দ কাজ করে, উল্টে ফেলে তাদের উপর আযাব বাড়তে থাকে। আমার কাছে মনে হয় না যে পার্লামেন্টে কারো পক্ষে শোক প্রস্তাব আনলেই যে তার আত্মার মাগফিরাত হবে, ইতিহাসে তার একটা স্থান হবে, নট লাইক দ্যাট। বরং এটা নিয়ে যে বাইরে সমালোচনা করা হচ্ছে, তো সেই মানুষগুলো, সেই পরিবারগুলো এমনিতেই তারা একটা প্যানিকের মধ্যে তারা কাটাচ্ছে। এখন আপনি সমাজে দেখতে পারবেন না কেউ বুক খুলে বলবে আমি গোলাম আজমের ছেলে, গোলাম আজমের নাতি। এখনো এই সমাজে কেউ বলতে পারবে না আমি আব্দুল কাদের, শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে বা নাতি, বা আমি মতিউর রহমান নিজামীর অমুক ভাইরা ভাই হই। এ কথা কেউ বলতে পারবে না সমাজে। এই জিনিসগুলো হয় কি, ইতিহাস নির্ধারণ হয়ে গেছে 1971-এ। এটা নিয়ে আপনি যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আপনার দুর্গন্ধ বেরোতে থাকবে। বোঝার চেষ্টা করুন, আপনাকে আমাকে কিন্তু মীর জাফর কোনো ক্ষতি করেননি, তাদের কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না। একইভাবে আবু জেহেল, আবুল আহাবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ইতিহাস তাদেরকে এমন একটা ঘৃণিত জায়গায় নিয়ে গেছে যে আমরা তাদের নামগুলো স্মরণ করার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে এক ধরনের ঘৃণা জাগ্রত হয়। তেমনি ১৯৭১ সনের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ বোঝার চেষ্টা করুন, বাংলাদেশ থেকে ১.৫ কোটি লোক উইদিন ১ মাসের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। ৭.৫ কোটি বাঙালির মধ্যে ১.৫ কোটি ভারতে পালিয়ে গেছেন। এই সময়টাতে বাস্তুচ্যুত হয়েছে, অর্থাৎ ঢাকাতে ছিল, গ্রামে চলে গেছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে। এরকম সংখ্যা না হলেও ২ কোটি লোক হবে। ৭.৫ কোটি বাঙালির মধ্যে ৩.৫ কোটি মানুষ দেশ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে। এরপরে স্বাভাবিক মৃত্যু ধরেন, অনন্য মৃত্যু ধরেন, এবং যে নারী নির্যাতন হয়েছে, আমরা অনেক ভিয়েতনাম যুদ্ধ বলেন, অন্যান্য যুদ্ধ বলেন, সেখানে কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ইন্টারন্যাশনালি যেটা অ্যাক্রিডেশন, যে এখানে যে নারী নির্যাতনটা হয়েছে এটা পৃথিবীর গত ১০০ বছর ইতিহাসে কোথাও হয়নি। ফলে আপনি ইচ্ছা করলে কাউকে দেবতা বানাতে পারবেন না, কাউকে অলি আল্লাহ গাউস কুতুব বানাতে পারবেন না। একটা জিনিস হলো যে আর্তের আপনি বিপদগ্রস্ত, তখন আপনি বেঁচে থাকার জন্য জোরে একটা চিৎকার দিলেন, এটাকে বলে আরতি। আমাদের এই মহান মুক্তিযুদ্ধের ৯ মাসে সারা বাংলাদেশে কত নারীর আর্তচিৎকার, কত শিশুর কান্না, কত পিতার আহাজারি, কত মায়ের রোদন কান্না, এটা এখনো এই বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে আছে। আপনি এখানে এর বাইরে যেতেই পারবেন না, যত তওবা করেন, যা কিছু করেন না কেন, স্বয়ং আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন না। অতীতে যখন ইয়াজউদ্দিন সাহেব ছিলেন তখন তিনিও তো
বিএনপির রাষ্ট্রপতি ছিলেন এবং আওয়ামী লীগের ভাষণ পাঠ করেছেন, কিন্তু ইয়াজউদ্দিন সাহেবের তুলনায় বর্তমান রাষ্ট্রপতির কতগুলো ইউনিক ডিফারেন্স আছে। এই বাংলাদেশে এরকম আগামী 100 বছরে এরকম রাষ্ট্রপতি আসবে না। এই যে সমস্ত বিরোধী দল মনে করেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা সমস্ত মানে ফেরেশতার মতো যে লোকগুলো বসেছিল, এক একজন ওলি আল্লাহ, এদেরকে তিনি উত্তেজিত করে দিয়েছেন। সবাই চিংড়ি মাছের মতো তিলিং বিলিং করে যেভাবে লাফিয়েছেন। তো এই যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, এই ক্ষমতা বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রপতির ছিল না। আই স্যালুট হিম। 2 নম্বর হলো যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একটা ভালো কথা বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি, আপনাকে ধন্যবাদ, আপনার এই ভাষণের জন্য ধন্যবাদ এই কারণে যে আপনার ভাষণের সময় এই সংসদ রাজাকার মুক্ত ছিল, আলবদর মুক্ত ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মুক্ত ছিল। ফলে এই রাষ্ট্রপতি একটা ইতিহাস তৈরি করেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভাষণ দিতে গিয়ে তিনি যেভাবে তাকিয়েছেন, যেভাবে হেসেছেন, সবাই তো তার হাসিকে মোনালিসার হাসির সঙ্গে তুলনা করছে। সবাই বলছে যে আজ যদি লিওনার্দো দা ভিঞ্চি জীবিত থাকতেন, ওনার সেই অর্থপূর্ণ হাসি, একবার তিনি জামাতের দিকে তাকাচ্ছেন, একবার এনসিপির দিকে তাকাচ্ছেন, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকাচ্ছেন, এবং ফাঁকে বোধহয় একবার দুবার চোখ টিপ মেরে দিয়েছেন। এখন সেই চোখ টিপ তারা তিনি কাকে মেরেছেন এটি নিয়ে গবেষণা কিন্তু জামাতের যারা লোকজন মাথা গরম তো এরা ভাবেনি। তারা যদি ভাবতো যে রাষ্ট্রপতি তাদের সঙ্গে আসলে কি করছে, টিটকারি করে দিয়ে ছেড়ে দিয়েছে। এখন মূল ব্যাপার হচ্ছে আপনার একটা অফিস আছে, আদালত আছে, সংসদে আপনি এমপি হয়ে গেছেন, মেম্বার অফ পার্লামেন্ট, বিরোধী দলীয় নেতা, জান্নাতে টিকিট দিতেছেন। তো সেই মানুষদেরকে তিনি এতটা উত্তেজিত করে দিয়েছেন যার যার সিট ছেড়ে লাফাই লাফে উঠে গেছে, এবং জাতীয় সংগীতের সময় তাদের যে দাঁড়াতে হয় এটাও তারা ভুলে গেছে মেজাজ গরমের চোটে। মিলিয়ে আমি মনে করি যে ইতিহাসের একটা অনবদ্য আমরা একটা ইভেন্ট এই ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধন দেখলাম। নিজে একজন সংসদ সদস্য ছিলেন, যদি একটু জানতে চাই যে সংসদ কি আসলে রাজনৈতিক প্রতিশোধের জায়গা নাকি নীতিগত বিতর্কের জায়গা? ইট ডিপেন্ডস অন যে আপনি কাদেরকে নির্বাচিত করছেন, সংসদ নেতাকে, বিরোধী দলের নেতাকে, তাদের শিক্ষা দীক্ষা, আভিজাত্য, মন মানসিকতা এবং চরিত্র, এটার উপর আসলে সংসদের চরিত্র নির্ভর করে। ওই সংসদে পুরো জাতির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার নিয়ে আলোচনা হতে পারে। আবার ওই সংসদে একটা জাতির ব্যবচ্ছেদ করার জন্য সেখানে নানা রকম কর্মকাণ্ড হতে পারে। তো কাজী যারা এবার নির্বাচিত হয়েছেন তারা তাদের যে উদ্বোধনী দিনে যে কাণ্ডগুলো করেছেন এটা ভালো কাজ করেননি। আগামীতে যদি তারা সেই ব্যারিয়ার থেকে বের হয়ে ভালো কিছু করতে পারেন তাহলে আমরা মনে করব যে আমাদের যে জাতীয় সংসদ এটা সত্যিকার অর্থে মহান জাতীয় সংসদ, এবং এই জাতীয় সংসদ আমাদের জাতির যে ললাট রয়েছে সেই ললাটে সফলতার যে তিলক এঁকে দেবে। এটাই মানে আজ যেমন ব্রিটিশ পার্লামেন্ট বলতে ইভেন আমরা ভারতীয় লোকসভা বলতে যে বুঝাই, আমরা অফিয়ারে বলতেছিলাম যে নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী তাদের মধ্যে অনেক বিষয়ের মতদ্বৈততা থাকে, কিন্তু পার্লামেন্টে গিয়ে তারা যে ডেমোক্রেসি চর্চা করেন, আমাদের এই জাতীয় সংসদে সেরকম কিছু হতে পারবে বা পারতো যদি আগামীতে বা বর্তমান যারা আছেন তারা সত্যিকার অর্থে নিজেদেরকে গণতান্ত্রিক মনে করেন। কিন্তু যদি মনে করেন সবকিছু তো অভিনয়, বাড়াবাড়ি, অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, তারপরে শেষে মানে মনের মধ্যে শয়তানি চিন্তা, কিন্তু উপরে একটা দেবতা ভাবসাব, এরকম যদি কেউ পলিটিক্সে, কিন্তু মোনাফিকিটা আসলে পলিটিক্স সহ্য করে না। মোনাফিকি সব জায়গায় সহ্য করা যায়, মানে ইভেন প্রেমের ক্ষেত্রেও মোনাফিকিটা সহ্য করা যায়, কিন্তু পলিটিক্স, রাজনীতি এমন একটা ব্যাপার এখানে কোনো রকম মোনাফিকি চলে না। এখানে আপনাকে মস্তিষ্ক, মন, চরিত্র, চিন্তা, চেতনা এক হতে হয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলা নূরী।